অন্তর্বর্তী সরকারের কথা অনুযায়ী যদি ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আর 4 থেকে 5 মাস বাকি। তার আগে নির্বাচন কমিশন থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়। তার মধ্যে অন্যতম সীমানা পুনর্নির্ধারণ। গত 4 সেপ্টেম্বর 300 আসনের মধ্যে 39টি আসনে পরিবর্তন আসে। এরপরই সীমানা আগেরটায় রাখার দাবিতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আন্দোলন, যেখানে হামলা ভাঙচুরের মতো ঘটনাও আছে। কিসের ভিত্তিতে পরিবর্তন আর কতটা ফলপ্রসূ হবে আগামী নির্বাচনে, নাকি নির্বাচনের আগেই তৈরি করছে নানা সংকট, সেটা নিয়েই আজকের আলোচনা ভোটের ট্রেনে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। সীমানা সংকট নিয়ে আমরা কথা বলবো, তবে শুরুতেই দেখে আসতে চাই আগামী নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণে কেমন হলো এবং কি সংকট আছে। মূলত যেই 300 আসন রয়েছে সেখানে কিন্তু দ্বাদশ সংসদের যে 261টি আসন, অর্থাৎ বিগত যে নির্বাচন, সেই আসনের সীমানা বহাল রাখা হয়েছে এবং 39টি আসনে আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। এবং এর মধ্যে বড় পরিবর্তন যেটা হচ্ছে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে কিন্তু যেই আসন তার মধ্যে একটি আসন কিন্তু কমানো হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই যে যেই আসনগুলো আসলে বাড়ানো কমানো হয়েছে সেগুলো কোনগুলো। যেমন বাগেরহাটে দেখা যাচ্ছে যে বাগেরহাট সদর, চিতলমারি, মোল্লাহাট নিয়ে বাগেরহাট 1 এবং ফকিরহাট, রামপাল, মোংলা, বন্দর নিয়ে বাগেরহাট 2 এবং কোচা, মোরেলগঞ্জ এবং শরণখোলা নিয়ে বাগেরহাট 3 কিন্তু যেই নতুন সংশোধনী সেখানে কিন্তু এসেছে। এর পরের স্লাইডে আমরা যেতে চাই যে সেখানে কিন্তু ফরিদপুরের ব্যাপারটি আছে। দেখা যাচ্ছে যে ফরিদপুর 2 এবং ফরিদপুর 4 আসনের নতুন সীমানা কিন্তু নির্ধারণ করা হয়েছে, যেখানে আলগিয়া এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সাম্প্রতিককালে দেখেছি যে হামলা ভাঙচুর থেকে নানা আন্দোলনের ঘটনাও কিন্তু সেখানে ঘটেছে। এছাড়াও আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়ও দেখেছি। পরের স্লাইডে যেতে চাই। ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু আমরা সেই পরিবর্তনটা দেখেছি যে বিজয়নগরের বুধন্তি এবং চান্দুরা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এটা অর্থাৎ আগের যেই আসনটি রয়েছে সেই আসনেই রাখার ব্যাপারে কিন্তু আন্দোলন সংগ্রাম আমরা করতে দেখেছি। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখছেন ভোটের ট্রেন। সীমানা সংকট নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ এবং সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্য এবং বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। আপনাদের তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আব্দুল আলিম, আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে নির্বাচন সংস্কার যে বিষয়টি, নির্বাচন সংস্কার কমিশন, সেখানের সঙ্গে আপনি সরাসরি অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন এবং নির্বাচন নিয়ে বেশ কিছু কাজও করেছেন। একটা বিষয়ে তো বলা হচ্ছে যে আপনারা যেই ধরনের প্রস্তাবনা দিয়েছেন সেখানে আসলে কেমন ছিল যে সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে? ধন্যবাদ। আমরা আসলে দুরকম সুপারিশ করেছিলাম, একটা স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। যেটা ছিল দীর্ঘমেয়াদী, আমি সেটা সংক্ষেপে বলি। সাধারণভাবে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণের কাজটি করে না, এটা করার জন্য আলাদা একটা কমিশন গঠন করা হয়। যেমন ধরুন ভারতে ডেলিমিটেশন কমিশন আছে, ভুটানের মতো ছোট্ট দেশেও আলাদা কমিশন আছে এই কাজটা করার জন্যে। আর আমরা যদি উন্নত বিশ্বে যাই, ধরুন ইংল্যান্ডে ডেলিমিটেশন করার জন্যে বাউন্ডারি কমিশন অফ ইংল্যান্ড একটা আলাদা কমিশন আছে। এবং এর কারণটা হচ্ছে এই সীমা নির্ধারণের কাজটা খুবই টেকনিক্যাল একটা কাজ, যে কারণে এটা ইলেকশন কমিশন না করে এই আলাদা কমিশন করে তাদের দিকে দিয়ে করা হয়। এটা আমাদের একটা সুপারিশ ছিল যে ভবিষ্যতে ইলেকশন কমিশন না, আলাদা একটা কমিশন করে এই কাজটা করা। আর আমাদের স্বল্পমেয়াদী যে সুপারিশটা ছিল সেটা হচ্ছে আমরা একটা বলেছিলাম যে একটা ইলেকশন কমিশন একটা স্পেশালাইজড বডি তৈরি করবে, যে বডির মধ্যে আপনার পরিসংখ্যানবিদ, জনমিতকার, ভূগোলবিদ, এই যে যারা এই সীমানার সঙ্গে জড়িত, যাদের ইনভলভমেন্টটা দরকার, পরিসংখ্যানবিদ, এদেরকে নিয়ে একটা বিশেষায়িত কমিটি গঠন করে তারপরে এই কাজটা করা। এটা আমাদের আরেকটা সুপারিশ ছিল। আর আরও কয়েকটা সুপারিশ ছিল যে কিভাবে কাজটা করবে। এবং আমরা যেভাবে সুপারিশটা করেছিলাম, আমি যদি একটুখানি আপনার একটু ব্যাখ্যা দিই। সীমানা নির্ধারণ করার জন্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু অনুসরণীয় নীতিমালা আছে। আমি একটা যদি আপনাদেরকে বলি, একটা হচ্ছে
ভোট শক্তির সমতা। অর্থাৎ আপনি ধরেন যে একটা আসনে 7 লাখ ভোটার আর একটা আসনে 2 লাখ ভোটার, এটা কিন্তু এক ধরনের ইমব্যালেন্স তৈরি করে। এই জন্যে যারা ডেলিমিটেশন এক্সপার্ট, সীমানা সংক্রান্ত এক্সপার্ট, তারা বলে যে পপুলেশন যে স্ট্যান্ডার্ড, যে অ্যাভারেজ, তার থেকে আসনগুলোর যে ভোটার সংখ্যা সেটা +5% বা -5% হবে। ক্ষেত্র বিশেষে একটু বাড়বে, বাট ইন জেনারেল এটা +5 -5 হবে। কিন্তু আমাদের দেশের যে আব্দুল আলিম, একটা বিষয় আমরা দেখছি যে আপনারা আসলে যেই ধরনের সুপারিশটা দিয়েছেন কিংবা ইসি থেকেও যেটা বলা হচ্ছে যে আপনাদের সুপারিশের আলোকে সেটা আসলে করা হয়েছে, তাহলে এই যে দেশের মধ্যে এত আন্দোলন, সেটা কেন? আসলে কি আপনাদের সুপারিশটা বাস্তবায়ন হয়েছে? আন্দোলনটার প্রধান কারণ হচ্ছে আমরা আসলে খুব আমাদের দেশের সীমা নির্ধারণটা খুব অল্প সময় করা হয়। আমরা মাত্র কয়েক মাস সময় নেই, অর্থাৎ যারা ভোটার, যারা জনগণ, তাদেরকে এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ করতে পারি না। এবং আপনি দেখেন যে আমাদের দেশে হিয়ারিংটা কোথায় হলো? ঢাকায়। খসড়াটা করে আমরা ওয়েবসাইটে, গেজেটে প্রকাশ করে দিলাম, কিন্তু আমরা গ্রাসরুট পর্যায়ে যেতে পারি নাই। সীমানার চিন্তাতে অন্য একটা প্রক্রিয়া হচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ আপনি খসড়াটা নিয়ে একদম গ্রাসরুট পর্যায়ে অনেক দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করতে হবে। এই তাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি নাই। আমি আবার যদি ইংল্যান্ডে ফিরে যাই, ইংল্যান্ডে এই কাজটা করতে 2 থেকে 2.5 বছর সময় লাগে, আর আমাদের সর্বোচ্চ 6 মাস। তাই এই 6 মাসের মধ্যে কিন্তু আমরা জনগণকে, ভোটারদেরকে এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ করতে পারি না। অর্থাৎ খুবই কম সময়ে আসলে সীমানাটা নির্ধারণ হয়েছে বলে আপনি মনে করছেন। আমরা একটু কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু যেতে চাই। একটা ঘটনা দিয়ে আসলে শুরু করতে চাই। যেমন শরীয়তপুরে আমরা দেখেছি যে 3 আসন যেটা, সেখানে আসলে সে আসনটি 2 আসন থেকে ভেঙে একটা বড় আসন করা হলো, এবং যেখানে প্রায় 3 থেকে 4 লাখ ভোটার হলো, এবং 2 আসনে সেটা কমিয়ে প্রায় 1 থেকে 1.5 লাখ মাত্র ভোটার, এবং সেটা শুনানির পরে আসলে পরিবর্তন হয়েছে, এবং আগের যেই সীমানা ছিল সেটাই আসলে রাখা হয়েছে। আপনার কি মনে হয়, আসলে কি কোনো ধরনের ফিজিবল স্টাডিজ ছাড়াই কি এটা আসলে করা হয়েছে? এবং আমরা তো নানা ধরনের সংকটও দেখতে পাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আসলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আমাদের নির্বিঘ্নে এবং যতটুকু ঝামেলামুক্ত এবং মানুষের আশ্বস্ত এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম আমাদের যেই কাজগুলো করা উচিত ছিল, আমরা দেখেছি ওই কাজগুলো আসলে বিভিন্নভাবে এটা বাধাগ্রস্ত হচ্ছে। তারই একটি অংশ হলো এই ডিলিমিটেশন নিয়ে আলিম সাহেব যে কথাটা বলল, এই দায়িত্ব ছিল নির্বাচন কমিশনার জনাব আনোয়ারুল ইসলাম। এখন দেখেন এই যে নির্বাচন কমিশনার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত যে কমিটির সুপারিশ এবং পরামর্শ, 30শে জুলাই 300 আসনের উপর এটা কিন্তু সীমান্ত যে খসড়া এটা প্রকাশ করার কথা ছিল গত মাসে। তারপরে এটা 39টা আসন নিয়ে এটা করা উচিত ছিল। পরে এই কাজটা করতে গিয়ে এখন 49টা কিন্তু আসনে সেটা এফেক্ট করেছে। এখন দেখেন ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, পঞ্চগড়ে বিশেষ করে এখন 2টা জায়গায় খুবই বেগুরাসলি আন্দোলন হচ্ছে। সেটা একটা হলো আমরা দেখেছি সাতক্ষীরাতে। তো সাতক্ষীরাতে ওইখানে দেখেন এই ঘটনার পরে যখন 4টা থেকে 3টা সীমানা নির্বাচন আসন করা হলো, ওইখানে সর্বদলীয় একটা কমিটি গঠন হয়ে গেল, সব দল, এবং তারা বলেছে এইটাকে যদি আগের সে 4টা জায়গা না দেয়া হয় তা আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না। একইভাবে ফরিদপুরে আপনি যেটা বললেন, ফরিদপুরেও যেটা হয়েছে, এখন আমার মনে হয় যে আমার দেখেন মুন্সিগঞ্জ, আমার বাড়ি মুন্সিগঞ্জে 4টা আসন ছিল। আমরা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারতে আমরা সর্বদলীয়ভাবে সবাই গিয়েছিলাম, তারপরে ওইখানে হয় নাই। এখানে আমাদের ব্যত্যয় কি, আমরা যতটুকু স্বাধীন মালিক যেটা বলেছেন, ডিমার্কেশনের যে চূড়ান্ত এখন যে খসড়া তালিকাটা হয়েছে এটা নাকি সাংবিধানিকভাবে আবার চেঞ্জই করা যায় না। এখন দেখেন যেই জায়গায় গিয়ে আমাদের যে সমস্যাটা হবে, আপনি দেখেন এই যে সাতক্ষীরা যেটা হলো, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো একটা এক্সাম্পল যখন এস্টাবলিশড হয়ে যাবে, প্রতিটা জায়গায় কিন্তু এটাকে অনুসরণ করবে। তাহলে কি আমরা যে আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা আমরা নির্বিঘ্নে করতে চাই, তো এই ডিলিমিটেশন নিয়ে আমাদের যে এখন যে বাড়তি একটা সমস্যা হচ্ছে, তাহলে এটার সমাধানটা করে দিবে কে? এখন
শুধু এটা না, শুধু যে বিক্ষোভ হচ্ছে তারা কোনো ফাইনাল ডিসিশন নিচ্ছে শুধু এটা না, আইনগতভাবেও 10 দিনে একটা আলটিমেটাম দিয়েছে সাতক্ষীরা আমরা দেখেছি। এমন প্রতিটি জায়গায় কিন্তু এখন আইনি ব্যবস্থা নেবে। মানুষ আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, ওকে, আইনের মাধ্যমে কি আসলে অস্থিরতা কি আরো বাড়তে পারে কিংবা কমার কি কোনো আসলে লক্ষণগুলো আপনি দেখছেন? সে অস্থিরতা বাড়বে। সব জেলায় কিন্তু একই মন মানসিকতা গ্রহণ করে না। আমার মুন্সিগঞ্জ জেলায় আমরা গিয়েছিলাম, সেখানে আগে 4টা ছিল 3টা হলো। আমরা কিন্তু সেখানে আইনের লড়াই আমরা লড়েছি। সেখানে আমরা কোনো ধরনের বিক্ষোভ, আমাদের মধ্যে এরকম একটা প্রতিবাদী মানুষগুলো ছিল, সবাই আমরা করতে পারতাম। কিন্তু সব জেলা তো এটা তো অনুকরণ করবে না। তো এখন আমি মনে করি অবশ্যই এটা বাড়তি। এবং ফরিদপুরে যেটা হয়েছে, আমরা তো কখনই আমাদের এই নির্বাচনের জন্য যেখানে মানুষের দোরগোড়ায় আমরা যাব, এখন সীমানা নির্ধারণের ডিমার্কেশনের যেটা হলো, এটা নিয়ে কি আমরা এখানে থানা গেরাও বা আদার্স যে জনগণের যে ভোগান্তিটা সেটা আমরা করবো বা জনসম্পত্তির উপর হাত দেব, আসলে এটা তো কোনো উজ্জ্বল একটা ভালো কোনো দৃষ্টান্ত না। আমার মনে হয় সার্বিক ব্যাপারগুলো এগুলো ইগনোর করার কোনো কারণ নেই। আমার মনে হয় সব দল মত মানে নির্বাচন কমিশন এই স্বল্প সময় উনি বলেছেন, মানে এই যে আলিম সাহেব, ওনাদের 2টা পরিকল্পনা ছিল, এতদিন পরে 1 বছর সময় পেল। এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন না স্বল্প মেয়াদী পরিকল্পনা করবে, আপনারা যেটাই করেন আমার মনে হয় এটা সর্বজন যেটা আমার মনে হয় যে গ্রহণযোগ্য যেটা হতো, ততটুকু আমাদের নতুন করে কোনো ঝামেলা পাকাবার এটা যদি আরেকটা যদি একটা মানে ব্যত্যয় ঘটে, আমার মনে হয় এর দায়িত্ব আমরা নেব না, আমাদের দল নেবে না, এটা নির্বাচন কমিশন এবং যারা এটার সাথে সীমানা নির্ধারণে যারা জড়িত ছিল, আমার মনে হয় তাদেরকে এটা আলটিমেটলি বহন করতে হবে। এবং এটাতে যদি নির্বাচন পিছিয়ে যায়, এর দায়িত্ব আমরা কাকে দেব? কারণ প্রতিটি পদক্ষেপ আমাদের পজিটিভলি আমরা কোনো কিছু পাচ্ছি না, প্রতিটা জায়গাতে আমরা কেমন যেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে বিষয়টি আসলে দ্রুতই সমাধানে আসা উচিত। আমরা একটু সাইদ মুস্তাফিজ আপনার কাছে জানতে চাই, আমরা তো দেখেছি যে সীমানা পুনর্নির্ধারণের যে ব্যাপারটি, সেখানে আপনাদের সঙ্গে বিএনপির কিছুটা আসলে যেমন যদি বলি ব্যারিস্টার রুমিন ফারহান, তার সঙ্গেই কিছুটা ঝামেলা হয়েছিল এনসিপির একজন নেতার। সেই যে ঝামেলা এবং পরবর্তীতে যখন প্রজ্ঞাপনটা দেয়া হলো যে কোন কোন আসনগুলো পরিবর্তন, তারপরও নানা জায়গায় আমরা আসলে একটি বিভিন্ন বিক্ষোভ কিংবা ভাঙচুর সেগুলো দেখতে পাচ্ছি। এর মানে কি পুরো প্রক্রিয়াটাই আসলে ঠিক ছিল না, কি মনে হয়? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিজ্ঞ যে 2জন সমালোচক আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, এই পুরো প্রক্রিয়াতেই মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন থেকে পাওয়ারে এসছেন, তারপর থেকে তাদের যে কর্মপরিকল্পনাগুলো ছিল সেটা আসলে কোনোটাই ঠিকঠাকভাবে এক্সিকিউট হতে পারেনি বা হচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি এখন এসে। এটা নিয়ে এখন অনেক দোষারোপের রাজনীতি করার সুযোগ আছে আমাদের রাজনীতিবিদদের। বিএনপি একরকম করে দোষারোপ করতে পারবে, এনসিপি করতে পারবে, কিন্তু সামষ্টিক জায়গায় এটা আমাদের সবার ব্যর্থতা। মানে ওনারা ফাংশন করতে পারেনি কারণ হচ্ছে যে আমরা তাদেরকে সেই হেল্পটা করিনি বা তাদেরকে সেই স্বাচ্ছন্দ্যের জায়গাটাতে ফাংশন করতে আমরা দেইনি। আব্দুল আলিম সাহেব অনেকগুলো পয়েন্ট উল্লেখ করলেন, এটি যদি প্রথম থেকে আসলে বাস্তবায়ন করার সুযোগটা থাকতো, যেখানে তিনি উদাহরণ দিলেন যে ইংল্যান্ডের কথা বলেন যে এটা সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে 2 বছর বা এরকম একটা লম্বা সময় লাগতে পারে এবং বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে একটা মানে বডি নিয়ে তারা এই কাজটা করবেন, সেটা কিন্তু আমাদের কি আসলে আমাদের সময় আছে নির্বাচন? না 2 বছর নাই, কিন্তু আমি বললাম যদি এটা ডে 1 থেকে আসলে ওইভাবে প্রসেসটা করা হতো, আমার মনে হয় 1 বছর হয়তো বা আরও অনেক গুছিয়ে কাজটা করা যেত। এবং মেইন কথা হচ্ছে যে এটা তো আসলে ঢাকা কেন্দ্রিক না, আপনি ব্রাহ্মণবাড়িয়ার ইস্যু তো ঢাকার একটা স্পেসে বসে আপনি সমাধান করতে পারেন না। সে এলাকার মানুষ যারা আসলে সে এলাকায় ভোট দেয়, সে এলাকায় বসবাস করে, নাগরিক সুবিধাগুলো সেখানে পায়, তাদের কোনো রকম মতামত ছাড়া আপনি যদি সেখানে সীমানা পুনর্নির্ধারণ করেন বা সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তো আমরা দেখতে পেয়েছি যে আতাউল্লাহ বা রুমিন ফারহান আপা এদের মধ্যে একরকম বিরোধ তৈরি হয়েছে। এবং শুধু তাদের মধ্যেই না, আমরা দেখেছি বিএনপির 2-3টা গ্রুপের মধ্যে আসলে বিরোধগুলো তৈরি হয়েছে। আর এই এখন নতুন করে যে 39টি আসনের যে সীমানা পুনর্নির্ধারণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাও একটু মানে নোটিস করেছি যে এখানে আসলে মানে বড় যে রাজনৈতিক দলটি আছে বিএনপির, তাদের আলাদা কিছু ইচ্ছার জায়গাও আসলে প্রতিফলিত হয়েছে। যেমনটা আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় তারা নিজেদের মতো করে যেখানে আসলে তাদের সুবিধা হবে বা যেখানে তারা মানে তাদের ইলেকশনে ভোটের জায়গাটা আসলে একটু বেশি, সেখানে তারা নিজেদের মতো করে মেকানিজম করে কিন্তু সীমানা পুনর্নির্ধারণ বা এদিক সেদিক কিন্তু তারা করেছে। ঠিক সেরকমভাবেই আমরা এখনও দেখতে পাচ্ছি যে কিছু আসনের ক্ষেত্রে এটা বলতেই হবে যে এরকম বিএনপির একরকম ইচ্ছার প্রভাব বা সেই জায়গাটা আসলে প্রতিফলন হচ্ছে। তো এখানে আমি মনে করি যে এখানে দল মতের মানে
বাইরে গিয়ে আসলে যেই জেলার বা যে আসনে যে মানুষগুলো নিয়ে কাজ হচ্ছে এর মানে কি তাদেরকে সম্পৃক্ত করে যারা বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে আসলে এই কাজটা করা উচিত। এর মানে কি আসলে যে ইসি যে সীমানা পুনর্নির্ধারণটা করলো সেটা কি আসলে ঠিক আছে, এবং নাকি বিএনপির আসলে নিজের ভোটার এক জায়গায় কম এক জায়গায় বেশি, কি বলতে চাচ্ছেন আসলে? না না, আমি তো বললামই যে কিছু জায়গায় বিএনপির একরকম ইচ্ছা আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের বর্তমানে যে ইসিতে যারা কাজ করছেন তাদেরও আমরা দেখতে পাই যে আসলে বড় যে রাজনৈতিক দল বিএনপির তাদের হয়েই দেখা যাচ্ছে অ্যাডভোকেসি করছে, তাদের হয়েই আসলে তারা ফাংশন করার চেষ্টা করছে, যেটা আমি আসলে যদি রিসেন্ট পাস্টে কিছু উদাহরণটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো বলছি। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে সাধারণত এই ধরনের পুনর্বিন্যাসের ক্ষেত্রে তো ভৌগোলিক যে সীমা সেটা দেখা হয়, যদি মাঝখানে নদী থাকে অন্য যারা ভোটার আছে নদীর পারে তারা যাতে আবার অন্য পাশে আসছে ঝামেলাটা না হয়, এবং জনসংখ্যাও একটা বড় বিবেচনা। সেক্ষেত্রে কি আসলে আপনার কি মনে হয় একেবারে মানুষের মতামতটা কি পুরোপুরি উপেক্ষিত হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো বললাম যে আসলে সেখানকার যে যারা ভোটার তাদের তো সেরকম আমি শুনিনি আসলে, মানে আমি ভুল হতে পারি, তবে আমার জানা মতো আমি শুনিনি আসলে সেই মানুষগুলোর থেকে মতামত নেওয়া হয়েছে। সেই জন্য আপনি দেখবেন যে ভাঙাতে, তারপরে বিভিন্ন জায়গায় ভাই তো উল্লেখ করলেন আন্দোলন হচ্ছে, সর্বদলীয় জোট করে আন্দোলন করছে। তো আমার মনে হয় যে যে জায়গার সমস্যা সেখানকার মানুষকে কানেক্ট করে আসলে সমস্যাটা সমাধান করা উচিত। আচ্ছা, আমরা একটু কামরুজ্জামান রতন আপনার কাছে একটু জেনে আসতে চাই যে সাইদ মুস্তাফিজ বলছিলেন যে মূলত বিএনপির ইচ্ছার প্রতিফলনই আসলে এইসব আন্দোলন, কি বলবেন? আমি বিনীতভাবে সাইদ মুস্তাফিজ ভাইকে একটু অনুরোধ করব। আমি নিজে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আনোয়ারুল ইসলাম, উনি ছিলেন। আমাদের মুন্সিগঞ্জে আমাদের যৌক্তিক একটা দাবি ছিল। দেখেন, এখানে জিয়াউর রহমান না, অনেক আগে থেকে এখানে 4 সিট ছিল। তারপরে আমরা ক্যাটাগরিক্যালি আমরা আসন এবং জনসংখ্যার ভিত্তিতে কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে আমরা দেখিয়েছি। ঢাকাতে 21টা সিট, এখানে বিভিন্ন 18-16তে দেখা গেল 2.5 লক্ষ করে ভোটার, অথচ আমাদের 3 সিটে একটাতে দেখা গেল 5.5 লক্ষ, আরেকটাতে 6.5 লক্ষ। তো আমরা এত প্রচেষ্টা করার পরে মুস্তাফিজ ভাই আমরা চেষ্টা করলাম মুন্সিগঞ্জে 4 সিট করতে, এটা আমাদের ইন্টারেস্টে। তা আমি তো বিএনপিরই একজন সম্পাদক, তা আমার চেষ্টাটা তো কখনো সফল হলো না। তো সব কিছুতে যদি বিএনপির এরকম একটা ভূত দেখা হয় এবং বিএনপিকে একুশ করে এইভাবে দোষারোপ করা হয়, আসলে এটা আমাদের জন্য কষ্টকর। এনসিপি ভাইদেরকে আমি অনুরোধ করবো, বা অপরাপর আমাদের যে এখন গণতন্ত্র মনে যে সমস্ত দলগুলো এইভাবে যদি সব ক্ষেত্রে যদি বিএনপির একটা মানে আধিপত্য বা বিএনপির প্রতিটা জায়গায় আমাদের একটা যদি মানে ইনফ্লুয়েন্স দেখায়, এটা সত্যিকার অর্থে এটার সাথে আমি বাস্তবতায় যেহেতু আমি কোনো ফল লাভ পেলাম না, মুন্সিগঞ্জে আমি সে আগের 4 সিট পেলাম না, বা ঢাকা শহরে একটাও কমলো না, 2.5 লাখ সিটে কিন্তু মানে এক একটা কনস্টিটিউয়েন্সি তৈরি হলো। তো সেখানে মুস্তাফিজ ভাই কেন যে এই কথাটা বিএনপির উপরে আবার দোষটা চাপালো, এটা মুস্তাফিজ ভাই মানে ভালো বলতে পারবেন, সেক্ষেত্রে আমার কোনো প্রশ্নের উত্তর নেই। কিন্তু একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যেমন আমরা বাগেরহাটে তো দেখলাম যে একটি আসন আসলে কমিয়ে দেওয়া হলো, যদিও আপনি মুন্সিগঞ্জের আসলে ভোটার কিংবা প্রার্থী, সেক্ষেত্রে বাগেরহাটের বিষয়ে কোনো বক্তব্য আছে আপনার? আমার বাগেরহাটে দেখেন 42 বছর যাবত এইখানে 4 সিট ছিল। তো ওইখানে কি দেখলাম যে ওইটা কমিয়ে গাজীপুরে একটা বাড়ানো হলো। তো আমি এই যে ডিমার্কেশনের যে ব্যাপারটা, কোথায় সাতক্ষীরা কোথায় গাজীপুর, ওইখানে আমি এক জায়গায় একটা তথ্য পেলাম যে ওইখানে কমিয়ে গাজীপুরে একটা বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি সাতক্ষীরার যে আন্দোলনটা, এটা কিন্তু দেখলাম তো সর্বদলীয় এবং সবাই যেখানে ডিসিশন নিয়েছে, আবার যদি 4টা না হয় তারা কোনো ইলেকশনই যাবে না। কিন্তু গাজীপুরে বাড়ানোটাও তো যৌক্তিক, আসলে গাজীপুরে তো জনসংখ্যা বেশ বেড়েছে এবং সেই কারণে মূলত বাড়ানো হয়েছে যতটুকু আমরা দেখছি। কিন্তু আপনি যদি এটাকে যৌক্তিক মনে করেন, এরকম যৌক্তিক তো তারা তো এরকম সব জায়গা থেকে একটা বিচার বিশ্লেষণ এবং রায়ের মধ্যে দিয়েই কিন্তু এটা কিন্তু পেয়েছে। তো এখন যারা এটা ক্ষতিগ্রস্ত হবে বা সিট যেখানে কমে যাবে তারা সংক্ষুব্ধ হবে, আবার সিট যারা যেখানে বাড়বে সেখানে তারা মানে প্রফুল্ল হবে, বা তাদের আসন আরেকটা বাড়লো, এখান থেকে আরেকটা এমপি বা নেতা তৈরি হবে। কিন্তু প্রথম থেকেই যে আলিম সাহেব বললেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জায়গার গুরুত্ব, ভোটারের সংখ্যা এবং আয়তনের বেসিস করে যদি আমার মনে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যেই এই আসন বিন্যাসটা হতো, তাহলে হতো এ নিয়ে
মানুষের মধ্যে অর্থাৎ একটা আপনি মনে দ্বিধাদ্বন্দ্ব। করছেন যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরই আসলে আসন বিন্যাসটি হওয়া উচিত ছিল। আপনারা তিনজনই আমাদের সঙ্গে থাকবেন, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। শিপন। ফরিদপুর থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি মফিজুর রহমান শিপন। সংসদীয় আসন সীমানা পুনর্বহলে ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় দফায় দফায় আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই সংকট সুরাহা করতে আদালতে রিট পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে কি ভাবছে এলাকার মানুষ, আসুন জেনে আসি তাদের কাছ থেকে। ভাঙ্গা 4 নম্বর ইসলাম সংসদ এরিয়া, সেই 4 নম্বর এটা পূর্ণ বহাল করতে হবে। হামিদি এবং আলজি ইউনিয়ন ভাঙ্গার সাথে সংযুক্ত করতে হবে। আর আমাদের যে মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভাঙ্গা উপজেলা থেকে নগরকান্দা সালতা ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে আমরা গত 4 দিন আন্দোলন করেছি রাজপথ। আজকে এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা দিচ্ছে না, আমাদের পক্ষে কোনো কথা বলছে না। 21 তারিখে আমাদের কোর্টে একটা রায়ের কথা আছে। যদি কোর্ট থেকে ভালো একটা রায় আসে তাহলে আমরা মেনে নেব, আমরা আর আন্দোলন করব না। যদি কোর্ট থেকে কোনো রায় আমাদের পক্ষে না হয় তাহলে এই আন্দোলন কঠোর হবে, আরো কঠোর থেকে কঠোর হবে ইনশাল্লাহ। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া আছে মাইনা না নেবে। আলগি এবং হামিদির আন্দোলন না, এটা বৃহত্তম ফরিদপুরের আন্দোলন। বর্তমান সরকার আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের কথা দাবি দেওয়া না মানে তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আপনারা দেখেছেন আজকে কিন্তু আমরা রেল লাইন অবরোধ করেছি এবং আগামীতে আমরা ভাঙ্গা পুরো স্কুল, কলেজ, হাসপাতাল, প্রশাসন সকলকে আমরা বন্ধ করে দিতে বদ্ধপরিকর হব। এবং আমরা আজকে আরেকটি মেসেজ আপনাদেরকে জানাতে চাই, আমরা আগামীতে ঢাকায় লং মার্চ করব এবং যমুনা ভবন ঘেরাও করব। ভোটাররা বলছেন আসন সীমানা পুনর্বহলের দাবি মেনে নেওয়া না হলে আবারও হামলা, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটতে পারে, ব্যাহত হতে পারে এলাকার শান্তি শৃঙ্খলা। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা সীমানা সংকট নিয়ে কথা বলছি। স্টুডিওতে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ এবং সরাসরি যুক্ত আছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম এবং বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। তিনজনকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা একটু আব্দুল আলিম আপনার কাছেই যেতে চাই যে আমরা তো দেখলাম যে গত বছর অর্থাৎ 24 সালেই কিন্তু একটি নির্বাচন আমরা পেয়েছি এবং সেখানেও কিছু সীমানা পুনর্নির্ধারণ কিন্তু হয়েছে। অর্থাৎ 1 থেকে 1.5 বছর পরে আমরা আবারও কেন মনে হলো যে আসলে সীমানাটা আবার সেটা পুনর্নির্ধারণ জরুরি? আমি আপনার আগে যে একটা বিষয় এসেছিল ওইটা নিয়ে একটু বলি, তারপরে এই প্রশ্ন করতে আসি। মানে যে আন্দোলন, এই যে এত রাস্তাঘাট অবরোধ, হরতালও হচ্ছে কোথাও কোথাও, আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে মানে কারণটা ব্যাখ্যা করি। ধরুন যে বাগেরহাট, এখানে 4টা আসন ছিল, তার মানে বিভিন্ন দলের প্রার্থীরা 4টা আসনে নির্বাচন করার একটা প্রস্তুতি নিচ্ছিলেন। যখন ওনারা দেখলেন যে 3টা আসন হয়ে গেছে, একটা নাই, তখন কিন্তু স্বাভাবিকভাবে যারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে ক্ষেপে যাচ্ছেন। এখান থেকে কিন্তু আন্দোলনটা হচ্ছে। বাট একই সঙ্গে আপনি যেটা ব্যাখ্যা দিলেন উপস্থাপক হিসেবে, যে ভোটার সংখ্যার যে সমতা, এটা নিশ্চিত করার জন্য কিন্তু যে আপনি বললেন যে গাজীপুরে ভোটটা আর অনেক বেশি, জনসংখ্যা বেশি, ওইটা অ্যাডজাস্ট করার জন্য এই কাজটা করা হয়েছে। আর একটা তথ্য আমি দেই, ইলেকশন কমিশন এই বছর একটা বিশেষায়িত কমিটি গঠন করেছিল এবং অনেকটাই চেষ্টা করেছিল কাজটা করার জন্যে। বাট হয়তো এটা মূল কারণটা হচ্ছে যে আমরা আসলে এটাকে স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। অর্থাৎ এই যে কয়েকটা কারণ, একটা হচ্ছে যে সম্ভাব্য প্রার্থী প্রস্তুতি নিচ্ছিলেন উনি এই যে ডেলিমিটেশন, এটার ফলে উনি ক্ষুব্ধ হয়েছেন। 2, আমরা জনগণকে এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ করতে পারি নাই, কারণ মাঠ পর্যায়ে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি নাই। এই হচ্ছে বড় হিসাবে 2টা কারণ। আরেকটা জিনিস আছে, কিন্তু আপনাদের প্রস্তাবনার মধ্যে তো এটাও মনে হয় ছিল যে যারা সাধারণ ভোটার আছে তাদের সঙ্গে আলোচনা, সেটা আসলে কেন করা হলো না? না, এটা সম্ভবত আমাদের যে আইনটা, আমি আরেকটা খুলে বলি, আমরা একটা নতুন আইন খসড়া করে দিয়েছি। যে আইনটা, যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, যে অনুসরণ নীতিমালা আছে, সেই নীতিমালাকে ফলো করে বাংলাদেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে যতটা সম্ভব ওই সব বিষয়গুলোকে ইনক্লুড করে আমরা নতুন একটা আইন তৈরি করে দিয়েছি। কিন্তু সেই আইনটা এটা পাস হয়নি, বাস্তবায়ন হয়নি।
যে কারণে আমাদের এই ঝামেলাটা হচ্ছে। এবং আরেকটা বড় জিনিস আমি যেটা বলছিলাম যে এই যে ডেলিমিটেশনের যে স্ট্যান্ডার্ডগুলো, এটা নিয়ে কিন্তু মানুষ জানে না। আমরা এটা নিয়ে কোনো ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম করিনি, কাউকে আমরা জানাইনি যে এটা কোন প্রক্রিয়ায় করতে হয়। হ্যাঁ, এই সমস্ত কারণে আসলে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই জটিলতা যদি থাকেই এখন, অর্থাৎ আমাদের নির্বাচনের আর মাত্র যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে 4 মাস বাকি আছে, তাহলে এই জটিলতা নিয়ে নির্বাচনটা কি আসলে সংকটের দিকে যাচ্ছে? এখন এই সংকট তো আছেই, যেহেতু হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, রাস্তাঘাট দখল হচ্ছে, কাজে এটা তো সংকট, এটা অস্বীকার করার উপায় নেই। বাট এটাকে এখন সলিউশনে আসতে হবে, এটাকে অ্যাড্রেস করতে হবে, এবং এটার একটাই রাস্তা, এই লোকাল লেভেলে এদের সঙ্গে কথা বলতে হবে। কোন প্রক্রিয়া এই কাজটা ইলেকশন কমিশন করেছে তাদেরকে বোঝাতে হবে, তাদের সঙ্গে বসতে হবে। কারণ অতীতে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, যেমন আপনি ধরেন এই 2-1টা এক্সাম্পল এরকম আছে, ইভেন কি 2024 সাল নির্বাচনের আগেও 2-1জন মন্ত্রী নিজে ইলেকশন কমিশনের কাছে ফোন করে বলেছে আমাকে এই আসন থেকে এই ইউনিয়নটা বাদ দিতে হবে বা এখানে যুক্ত করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি জেরিম্যান্ডারিং। অর্থাৎ কোনো একটা গ্রামকে, কোনো একটা ওয়ার্ডকে, কোনো একটা এলাকাকে যদি অন্য একটা আসনে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো সে ওই প্রার্থী বেনিফিটেড হবে। সো এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে, কাজে এই জিনিসগুলোকে বিবেচনা করার কোনো বিকল্প নাই। আমরা সাইদ মুস্তাফিজ আপনার কাছে একটু যেতে চাই যে যেহেতু সব মিলিয়ে হয়তো 4 মাস বাকি বা 5 মাস বাকি নির্বাচনের, সেক্ষেত্রে তার আগে এই যে আমরা বিভিন্ন জেলায় আন্দোলন দেখেছি, আজকেও নতুন করে একটি জেলায় দেখেছি যে সেই জায়গায় কিন্তু তারা আসলে আসনটি যেই আগের অবস্থায় ছিল সেটাই চাচ্ছে। এবং গত বছর অর্থাৎ 1.5 বছর যেহেতু হয়েছে নির্বাচনের, বিগত নির্বাচন থেকে, তাহলে মানে আসলে সমাধানটা কোথায়, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, তার আগে একটু ভাইয়ের আগের প্রসঙ্গটি একটু উল্লেখ করতে চাই। দেখুন, আমরাও কিন্তু মোটা দাগে মানে বিএনপিকে সব কিছুর জন্য অভিযোগ করছি সেরকমটা না। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটি, ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সম্ভাব্য মানে মনোনয়ন প্রত্যাশী যিনি আছেন খালেদ হোসেন মাহবুব, ওনার সাথে যে রুমিন ফারহান আপার প্রথমে ঘটনার সংঘর্ষ দেখা যাচ্ছে, এবং এখানে যে 3 আসন সেখানে আমাদের আতাউল্লাহ ভাই উনিও আছেন। তো সেখানে ওনারা কিন্তু যেই মানে জায়গাটা ছিল যে তারা এই পুনর্বিন্যাসটা চায় না, এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে মানে 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে সংযুক্ত করা হচ্ছে। এই বিষয়টিতে রুমিন ফারহান আপা খুশি বা হ্যাপি, তার পারপাসটা সার্ভ হচ্ছে। তো বিএনপির একজনের সার্ভ হচ্ছে, আবার বিএনপির আরেকজন সেক্ষেত্রে তার প্রত্যাশাটা পূরণ হয়নি। তো এই জন্য আমরা বলছি যে মানে মোটা দাগে 39টি যে আসনের পুনর্বিন্যাসের কথা আমরা বলছি, সেখানে মেজর অনেকগুলো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ইন্টারনাল একটা মানে ভিতরে নিজেদের মধ্যে একটা বিরোধ বা আসন নিয়ে নিজেদের মধ্যে একটা বিরোধ, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এই কথাটি বলা। আর আপনার প্রশ্নটি কি ছিল? মানে এইটাই আমি একটু জিজ্ঞেস করি যে এর মানে কি মানে আপনাদের আসলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, মানে ঝামেলাটা কি আসলে বিএনপির মধ্যেই? আমরা তো বারবার সব কিছুতে আমাদের পুরো রাজনীতির সিস্টেমটা তো আমরা বলছি যে আমরা জনগণের সাথে আমরা রাজনীতিটা করতে চাই, জনগণের যা আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন জানি হয় সেটা নিয়ে আমরা আসলে মাঠে নামছি, মাঠে যাচ্ছি, আমরা উঠান বৈঠক করছি, তাদের সাথে কথা বলছি। আমরা মানে এসি রুমের ভিতরে বসে তাদের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার পক্ষে আসলে আমরা না, আমরা বরঞ্চ তাদের যেই জায়গাগুলোতে তারা কাজ করছেন, যেই সেখানকার জনপ্রতিনিধিরা আছেন, তাদের যেন পারপাসটা সার্ভ হয়, সেখানকার ভোটারদের যেন পারপাসটা সার্ভ হয়, এটাই যেন আসলে মূল উদ্দেশ্য থাকে, এই কথাটা এনসিপি বলছে। কিন্তু বিভিন্ন জায়গায় যেহেতু আমরা আন্দোলনটা দেখছি এবং হরতালের মতো ঘটনাও কিন্তু অনেকদিন পর আসলে দেখা যাচ্ছে, তাহলে যে নির্বাচনের আগে সেটা কি আসলে সংকট তৈরি করছে? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো সংকট তৈরি করছে। তো সেই জায়গাটা তো মানে এই সংকটটা তো আমাদের দ্বারাই তৈরিকৃত সংকট। হঠাৎ করে এখন সেই আসনের মানুষ যখন জানতে পারলো যে তাদের 1-2টা ইউনিয়ন নাই হয়ে যাচ্ছে বা হঠাৎ করে সব পুনর্বিন্যাস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো তাদের কিছু ক্ষেত্রে কিছু মানে উনি যেমন বললো ওনার এলাকায় ওনারা সেই রিয়াকশনটা দেখায়নি, এরকম অনেক জায়গায় রিয়াকশনটা দেখায়নি হয়তো, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু আস্তে আস্তে যে এই জিনিসটা আবার প্রকট হতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় যে যারা বর্তমানে গভর্নমেন্টে আছেন, যারা এই বিষয়ে কাজ করছেন এবং যারা রাজনৈতিক দলগুলো আছেন, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টা এখানে লাগবে যেন এই সমাধানটা এই নির্বাচনের আগেই করা যায়। কামরুজ্জামান রতন, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আসলে এই সংকটের সমাধানটা কোথায় আসলে, যদিও আমরা একেবারে হাইকোর্ট পর্যন্ত বিষয়টা নিয়ে রিড করতে দেখেছি এবং সেসব বিষয়ে বেশ মতামত আসছে, কিন্তু এর বাইরেও আসলে আন্দোলন, হরতাল এবং মোংলা পোর্ট আসলে বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, তাহলে সমাধানটা কি দেখছেন?
আসলে জনগণের তো বাংলাদেশ, সব দল মিলেই তো দেশটা তো সবার। নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তো সবার, শুধু বিএনপির হবে কেন? এটা এনসিপি বাইদের হবে, জামাত হবে, ইসলামী দলগুলোর যারা যারা অপর যারা আছে, এখানে তো আমাদের নিবন্ধন কিন্তু অনেকগুলো দল আছে। আমার মনে হয় জনগণের স্বার্থে যেটা হওয়া উচিত সেই জিনিসটা করা উচিত। তারপর আসলেই যদি আপনি একটা নীতিমালা বা একটা আপনি জাস্টিফাইড একটা যখনই একটা যে কোনো কিছু করতে গেলে তো আপনাকে এখানে একটা নীতিমালা অনুসরণ করতে হবে। আমার মনে হয় বাংলাদেশের জনগণ আমরা আসলে অস্থির, অসহিষ্ণু, আমরা সবাই বোধহয় এরকম একটা যেন তেনভাবে আমরা এমপি হতে চাই, জনপ্রতিনিধি হতে চাই। দেশটাকে ভালোবাসলে আসলেই আমার মনে হয় শুধু বিএনপি নয়, সবারই একটু দেশকে ভালোবেসে যে 17 বছরের যে আমাদের অন্তরের যে জ্বালা, আসলে আমরা ভোটটা দিতে পারিনি। এখন যে কোনো একটা স্বাভাবিক রাষ্ট্র কি করবে? রাষ্ট্র তো আমাকে আপনাকে দিয়েই তো রাষ্ট্র। আমি মনে করি সব দল সব মানুষগুলোকে একটু সহনশীলতার মধ্যে আসতে হবে, পরমত সহিষ্ণুতার মধ্যে আসতে হবে, অপরের মতকে শ্রদ্ধা করতে হবে। সেখানে জাতীয় ইলেকশনটাই যদি আমি সব কিছু ধরে নেই, আসলে এই রাষ্ট্রটা বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা অপর যতগুলো অর্গান আছে দেশ চালাবার জন্য, নির্বাচন কমিশন চালাবার জন্য, আমার মনে হয় সবারই একটা কনভিডেন্স আসা উচিত যে দেশটাকে আমরা ভালোবাসি। সব কিছুর আমার মনে হয় আলোচনার টেবিলে যখন আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে সব দল যখন যায়, আমার মনে হয় ওইখানে গিয়েও এই সমস্ত সীমানা নির্ধারণের কারণে একটা বাড়তি যে একটা ঝামেলা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে, আমার মনে হয় এইখানে দলগতভাবে সবাইকে এইটা সমাধানের আলোকে কথা বলা উচিত। সেইখান থেকে নিশ্চয়ই যারা সিনিয়র মোস্ট তারা নীতি নির্ধারণে তারাই এইটার একটা সঠিক সমাধান এবং দায়িত্ব নিয়ে তারাই এটা সমাধানের দিকে এগোতে যাবে এবং গভর্নমেন্টকে পরামর্শ দিবে, বা গভর্নমেন্টের যদি কোনো পরামর্শ আমাদের দলের প্রতিও থাকে নিশ্চয়ই আমাদের দল সেটা অনুসরণ করবে। কিন্তু যেহেতু আমরা দেখছি যে জনগণ আসলে মাঠে নামছে এবং তারা আন্দোলন করছে, সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে আসলে সেটাকে কিভাবে আপনারা দেখছেন? কিংবা যেহেতু একটা অঞ্চল পুরা কিছুদিন আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে যানবাহন চলতে পারেনি, মানুষজন বেশ কষ্ট করে ঢাকা এসেছে গিয়েছে, সেক্ষেত্রে আপনার অর্থাৎ বিএনপিরও কি আসলে দায়বদ্ধতা নেই সেটা আসলে সমাধানের ব্যাপারে? বিএনপির দায়বদ্ধতা নেই এটা আমি তো কখনই এটা বলবো না, বা আসলেই তো কেন দলগতভাবে বিএনপির দায়িত্ব এখানে জবাবদিহিতা থাকবে না? বিএনপি জবাবদিহিতার মধ্যে আসবে। আমার মনে হয় আমাদের দলের উপরে আমাদের যে দল তারও আমাদের যেখানে একটা উপরের যারা এখানে হাইকমান্ড আছে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অবশ্যই চিন্তিত না। তারা এটা সমাধানের জন্য এবং তারা গোষ্ঠীগতভাবে, ধরুন আমি একটা এলাকার নেতা, আরও তো 5 জন একই জায়গায় ক্যান্ডিডেট আছে, আমার মনে হয় যেখানে আমরা সমষ্টিগতভাবে আমরা এক হয়ে যাচ্ছি, ওই সমষ্টিগত বিএনপির যত নেতাকর্মী আছে সবাইকে নিয়ে কিন্তু বিএনপিও যার যার জায়গা থেকে সে চেষ্টা করে যাচ্ছে। হাইকমান্ড এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা এটা সমাধানের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ আপনারা চেষ্টাটা অব্যাহত রেখেছেন। সাইফ মুস্তাফিজ, কামরুজ্জামান রতন এবং আব্দুল আলিম, 3 জনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নিতে চাই ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে রাজনীতির মাঠে ভোট নিয়ে কি আলোচনা হয়েছে, কোন দল থেকে কি বক্তব্য এসেছে শুনে নিতে চাই। শুরুতেই কমিশনের পক্ষ থেকে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন নিজে আলোচনা করেছে। তো কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, যে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। একটি শিশু জন্ম লাভ করে একেবারে হাঁটি হাঁটি পাপাও হলো না, হাঁটি হাঁটি পাপা করে হাঁটা চলাও শিখলো না, আপনি সেখান থেকে আবার কি বলে পিয়ার আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের
একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়, এটা প্রকাশ বলে আমার কাছে এটা মনে হচ্ছে। আমরা কথা বলছি সীমানার সংকট নিয়ে। আমরা সীমানার সংকট নিয়ে জানতে চাই ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার পাশে আমরা দেখছি যে ভোটাররা কিন্তু আপনার সঙ্গে বসে আছেন। ভোটারদের মধ্যে আসলে প্রতিক্রিয়াটা কি? আমরা যদিও দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া আসলে মানববন্ধন আন্দোলন সেগুলো কিন্তু হয়েছে এর আগেও, এবং তারা আসলে চাচ্ছে যে আগের সীমানা যেটা ছিল সেটাই। এখন আসলে নতুন করে কি বলছে, কিংবা যদি সীমানা এটা থাকেও যে পুনর্নির্ধারণ হলো, সেক্ষেত্রে নির্বাচনের ব্যাপারে তাদের মতামতটা কি? সাকিব, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন, যেটি আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত, এই আসনের ৩টি ইউনিয়ন নিয়ে কিন্তু গেল জুলাই মাস থেকে একটি সংকট চলছে। বিশেষ করে এই যে বিজয়নগর উপজেলার হরসপুর, চান্দুর এবং বধুন্তি, এই 3টি ইউনিয়নকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল এবং আশুগঞ্জের সঙ্গে যুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন থেকে। তারপর থেকে সেখানকার বাসিন্দারা আসলে তাদের যে আন্দোলন সেটিতে তারা ফুঁসে ওঠে। তারা যেটি বলছিলেন যে আসলে তারা যদি এই যে বিজয়নগরের যে ২-৩টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, চান্দুর এবং বিজয়নগর, এগুলো যদি ব্রাহ্মণবাড়িয়া ২-এ যুক্ত করা হয়, সেক্ষেত্রে তারা সেখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই যে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য আসলে তারা আন্দোলনটি করছিলেন। তাদের এই আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, নির্বাচন কমিশনের স্মারকলিপি এবং লিখিত যে আপত্তি, এসব কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন। এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে যে সর্বশেষ যে প্রজ্ঞাপনটি, যেই গ্যাজেট হয়েছিল, চূড়ান্ত গ্যাজেট নির্বাচন কমিশনের, সেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এই যে বিজয়নগরের যে ২টি ইউনিয়ন অর্থাৎ হরসপুরকে রেখে বা বাকি যে ২টি ইউনিয়ন আছে বধুন্তি এবং চান্দুরা, এই ২টিকে আসলে যুক্ত করা হয় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। এবং এরপর থেকে আসলে টানা আন্দোলন চলছে, এবং এই আন্দোলনটি কিন্তু চলছে সেখানকার সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজনটি চলছিল। এবং সেখানে এই সংগঠনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু অংশগ্রহণ ছিল। আসলে আমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কমিটির সেক্রেটারি মুফতি মুজাম্মেল হক, আমার বাম পাশে আছেন। এছাড়া আমার ডান পাশে আছেন জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, তারা আমাদের সঙ্গে আছেন। এছাড়া 2জন তরুণ ভোটারও, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, আমাদের সঙ্গে 2জন তরুণ ভোটারও রয়েছেন এই আসনের, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমি আসলে একটু জানতে চাইবো, প্রথমে আমার সঙ্গে আছেন যে জাতীয় নাগরিক পার্টির যিনি যুগ্ম সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, একটু তার কাছে আমি জানতে চাইবো। জিহান, জনাব জিহান, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনারা যে আন্দোলনটি করছেন, যেটি আপনার গত জুলাইয়ের পর থেকে আমরা দেখছি যে আপনারা চালিয়ে যাচ্ছেন, এই আন্দোলনটি আপনারা কেন এটি আসলে দীক্ষিত করছেন, বা এই যে 2টি ইউনিয়নকে এখন নিয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এটি আসলে সেই ক্ষেত্রে আসলে এই 2টি ইউনিয়ন যদি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে আসলে এটি সেখানকার বাসিন্দারা কি ধরনের সমস্যায় পড়বে, আসলে আপনারা কেন এই আন্দোলনটি করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে গত কিছুদিন আগে নির্বাচন কমিশন কর্তৃক যেই একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, প্রথম 3টা ইউনিয়নকে কেটে আবেদন করা হয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা নানাভাবে দেখতে পাই যে নানা অবস্থার পরিপ্রেক্ষিতে সেইখানের 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন এবং অপর একটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে রাখা হয়, যেটা আগে 3টা ইউনিয়নই ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে ছিল। এখন বিষয়টা হচ্ছে, আপনি একটা বিষয় খেয়াল করবেন, যেই 3টা ইউনিয়নের কথা আমরা বলছি, সেই 3টা ইউনিয়ন হচ্ছে বিজয়নগর উপজেলার। তো একটা উপজেলা থেকে যখন কিছু ইউনিয়ন কেটে অন্য একটা আসনের সাথে এবং অন্য উপজেলার আসনের সাথে সংযুক্ত করা হয়, স্বাভাবিকভাবেই তারা হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থা, সেটার একটা সমস্যার সম্মুখীন হবে। আপনারা জানেন সেখানে উপজেলা চেয়ারম্যান হয়তো 3টা ইউনিয়ন নিয়ে তার পুরো উপজেলা চালাবে। আবার দেখা গেছে যে একজন সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 3 যিনি আসবেন, তিনি হচ্ছে পুরো উপজেলাটা 3টা ইউনিয়ন বাদে, মানে সামগ্রিকভাবে একটা বিটগুটে অবস্থার সৃষ্টি হবে। তারপর আপনারা জানেন যে এইখানে যেই 3টা আসন থেকে 2টা আসনকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এবং আশুগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছে, সেই 2টা ইউনিয়ন কিন্তু সরাইল থেকে মোটামুটি ভালো দূর। আপনি 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতন সময় এখানে লাগে। তো এই আন্দোলনটা মূলত আসলে আমাদের পক্ষ থেকে বা আমরা করছি বিষয়টা এমন না। এই আন্দোলনটা হচ্ছে ওই এলাকার মানুষের চাহিদা,
সেই আমি বুঝতে পারছি আপনি যেটি বলছেন যে সেখানকার মানুষের হয়তোবা অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষতিগ্রস্ত হয়ে আপনি আন্দোলন করছেন। আমি একটু জানতে চাইবো আসলে এই আন্দোলনের যিনি অন্যতম অংশীদার বিজয়নগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক, একটু তার কাছে জানতে চাইবো। জনাব মোজাম্মেল, আপনারা তো আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু প্রথম থেকে আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আপনারাও ঠিক একই দাবি জানিয়ে আসছেন যে এই যে দুইটি ইউনিয়নকে বিজয়নগরের থেকে আলাদা করে যুক্ত করা হয়েছে সরাইলের সঙ্গে, সেটি আপনারা মানছেন না। এটি আসলে আপনারা কেন, আপনারা কি মনে করছেন এটির ফলে সেখানে মানুষের কি ধরনের সমস্যার সম্মুখীন মনে করেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে আমরা কেন এই আন্দোলনটা আমরা করছি, সরকারের পক্ষ থেকে যখন কোনো একটা আসন বন্টন করা হয়, প্রশাসনিক কোনো একটা এরিয়া যখন থাকে, আসলে জনগণের সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু আসন বন্টন করা হয়। এই যে চান্দুরা এবং বুদুন্তি, এই দুইটা ইউনিয়ন বিজয়নগরের সাথে থাকলে কত সুবিধা দেখেন। চান্দুরা থেকে আপনার সরাইলের দূরত্ব হচ্ছে আপনার 30 কিলোমিটার, আর বুদুন্তি থেকে সরাইলের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। আর বুদুন্তি এবং চান্দুরা থেকে বিজয়নগর দূরে মাত্র 4 কিলোমিটার, আর বুদুন্তি থেকে মাত্র 8 কিলোমিটার। এই যে কাছাকাছি এলাকায় থাকলে তো অর্থনৈতিক এবং যে শারীরিক যে একটা পেরেশানি, সবকিছু থেকে আমরা কিন্তু একটা নিরাপদ। আমি বুঝতে পারছি আপনি যদি বলছেন যে আসলে এনসিপি এবং আপনারা কি একই কথা বলছেন যে এখানে এই যে দুইটি ইউনিয়ন যেহেতু যুক্ত করা হয়েছে সরকারের সঙ্গে, তাদের আসলে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সঙ্গে আমরা একটু ছোট করে একজন তরুণ ভোটার আছেন আমাদের সঙ্গে, আসলে একটু তার কাছে জানতে চাইবো এই যে আন্দোলন, রাজনৈতিক দল আন্দোলন করছে, তাদের আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? এটি আপনারা এই আন্দোলনকে আমি মনে করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এটা যৌক্তিক আন্দোলন, আর বিজয়নগরবাসীর জন্য অবশ্যই যৌক্তিক, কারণ বিজয়নগর দুইটা হইতে পারে না কখনোই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমি রুমিন ফারহানকে পার্সোনালি বলি, উনি আসলে ওনার ব্যক্তি স্বার্থের জন্য উনি কাজগুলো করছে। উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য আসলে উনি কাজটা করছে, কারণ ওনার বাড়ি অরিজিনালে তো হচ্ছে আমাদের। সাকিব, আপনি আসলে শুনছিলেন এই যে যারা আসলে আন্দোলন করছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে এই যে দুইটি ইউনিয়নকে যেহেতু সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, তার ফলে এখানকার যারা বাসিন্দা আছেন, বিশেষ করে চান্দুরা এবং বুধুন্তি ইউনিয়নের বাসিন্দারা, তারা কিন্তু অর্থনৈতিক এবং প্রশাসনিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই কথাটি আমরা ভোটারদের কাছ থেকেও আমরা সেই একই তথ্য পাচ্ছি। এবং আসলে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, এনসিপি, জামায়াত এবং হেফাজত ইসলাম সহ আরো যে বিএনপি যে নেতৃবৃন্দ যারা আছে, সবাই কিন্তু একটি কথাই বলছে যে এই ইউনিয়নগুলো থেকে কিন্তু সরাইল উপজেলার দূরত্ব অনেক বেশি। তার ফলে আসলে এখানকার বাসিন্দাদের কিন্তু এই যে কোনো প্রশাসনিক কাজ করতে গেলে অনেক দূরে যেতে হবে, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক সমস্যা হবে। এবং বিশেষ করে প্রশাসনিকভাবে যে ক্ষতি, সেটির কারণে সেটির কথা কিন্তু তারা আমাদের সবচেয়ে বেশি বলছেন। তো সাকিব, আপনি জানছিলেন আসলে এখানকার এই যে সীমানা যে সংকট, সেই সংকটটির বিষয়ে আসলে এখানকার যারা আন্দোলনকারী তারা চাচ্ছেন যে এটি যেন খুব দ্রুত যেন নির্বাচন কমিশন থেকে একটি সমাধান দেয়, এবং তারা চাচ্ছেন যে দুইটি ইউনিয়নকে যেন পুনরায় বিজয়নগরের সঙ্গে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে যেন যুক্ত করা হয়। অর্থাৎ ভোটারদের কথার মাধ্যমে কিন্তু আমরা সেটাই বেশ যৌক্তিকতা পাচ্ছিলাম। আজিজুল সঞ্চয়, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলছিলাম যে সীমানা সংকট নিয়ে। মূলত আমাদের সঙ্গে যারা অতিথি ছিলেন মোটা দাগে তারা এটাই বলছেন যে সীমানা নির্ধারণের জন্য কিংবা পুনর্নির্ধারণের জন্য যে ধরনের প্রসেস কিংবা যে ধরনের নিয়মকানুন আসলে মানা উচিত ছিল, সেটা আসলে অনেকটাই কম হয়েছে, এবং একটি লম্বা সময় ধরে সেটা আসলে হলে হয়তো এই ধরনের যে সংকট আন্দোলন সেগুলো দেখা যেত না। এবং আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে এর সুষ্ঠু সমাধান হওয়া জরুরি বলে তারা কিন্তু মনে করছেন। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে কথা হবে। শুভরাত্রি।